মসজিদ থেকে এয়ারপোর্ট, আর আমরা বলবো নিয়ে নেন, নেভা, নিজের হাতে মসজিদ আমরা দেব না। এখন খবর নিন, ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী যে মৌলবাদী নেতা, সে অলরেডি পালিয়ে গেছে, রাস্তা থেকে পালিয়ে গেছে। তাকে তার জামাতের ভাইরা কোয়ারেন্টাইন করে নিয়ে উষা বন্ধ ম্যানুফ্যাকচারিং হচ্ছে বাইরে, যেটা নাকতলার সামনে, যাদবপুরের তিনটে ফ্যাক্টরি, সুলেখা, অন্নপূর্ণা, কৃষ্ণা গ্লাস। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। এখন খবর নিন, ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী যে মৌলবাদী নেতা, সে অলরেডি পালিয়ে গেছে, রাস্তা থেকে পালিয়ে গেছে। তাকে তার জামাতের ভাইরা কোয়ারেন্টাইন করে নিয়ে চলে গেছে। খবর নিন, পরিবর্তনের বাংলায় আবার বলা হচ্ছে, পরিবর্তনের বাংলায় উগ্র মৌলবাদের জায়গা থাকবে না, জায়গা নেই। মসজিদে নামাজ, মন্দিরে হনুমান চল্লিশা এবং গির্জায় আরাধনা বা প্রার্থনা, এটাই হবে। এর বাইরে উগ্র মৌলবাদের জন্মদাতা যারা বাবা আছেন, আমি বাবা কথাটা বাধ্য হয়েই বললাম, উগ্র মৌলবাদের জন্মদাতা যারা বাবা আছেন, তারা সাবধান হয়ে যান। পরিবর্তনের বাংলায় কখনোই উগ্র মৌলবাদ জন্ম নেবে না। ওই হুমায়ুন কবিরের মতো নেতা, সিদ্দিকুল্লাহর মতো নেতা, যদি এরা উগ্র মৌলবাদের জন্ম দেওয়ার চেষ্টা করে, পশ্চিমবঙ্গ সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর তার মাথা ভেঙে গুড়িয়ে দেওয়ার মতো জায়গায় আছে। বাংলায় হিন্দু মুসলমানের সম্প্রীতি বজায় রাখুন। আমরা দুর্গাপুজোতেও মাতি, আমরা ঈদেও আমরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করি, আমরা দুর্গাপুজোতেও একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে গোটা রাত 4-5টা দিন আমরা কলকাতা শহরের বুকে ঘুরে বেড়াই। এটাই বাংলার সম্প্রীতি, এটাই বাংলার সংস্কৃতি। এই সংস্কৃতিকে তারা কলুষিত যারা করার চেষ্টা করবে, তারা প্রত্যেককে আইনের আওতায় এনে, বিচার ব্যবস্থার আওতায় এনে সাজা দেওয়ার কাজটা বর্তমান সরকার খুব ভালোভাবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে সরকারকে ইসলামটা রাজনীতির মতনই ভালো, কিন্তু রাজনীতিটাকে যদি ধর্মটা রাজনীতির সাথে যদি গুলিয়ে ফেলা যায় বা গুলিয়ে ফেলা হয়, তাহলে একটা কী বিপদ হতে পারে। একটা মুর্শিদাবাদ হয়েছে বিগত দিনে আমরা দেখেছি, বিগত দিনে আমরা বেলডাঙ্গা দেখেছি। এই ধর্ম আর রাজনীতি যদি একসাথে হয়, তাহলে এই ধর্মীয় জিগির তুলে মানুষের বাংলা সম্প্রীতিকে, হিন্দু মুসলমানের ঐক্য যেটা আছে সেটাকে যে ভাঙার যারা চেষ্টা করবে, জাতের নামে যে সমস্ত বজ্জাতি হবে এবং যারা এটা চেষ্টা করবে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। এবং কোনো স্বার্থ না, অপরাধ এবং মৌলবাদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, মানুষের স্বার্থে না, কিছু তাদের নির্দিষ্ট কিছু স্বার্থ চরিতার্থ, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এবং যে সম্প্রীতি আছে সেই সম্প্রীতিটা নষ্ট করার জন্য বাংলায় বিগত অনেক দশক থেকে করার চেষ্টা করেছে। 2011 পরবর্তী সময় তারা বেশি এর আস্ফালন ঘটেছিল 2025 পর্যন্ত, কিন্তু 2026-এও যদি ভাবে পরিবর্তনের বাংলায় এই আস্ফালন ঘটাবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। কর্তৃপক্ষ মসজিদ সরাতেই লক্ষ্যপাতা চাইছেন এবং ওনার যে দলটা ছিল পিডিসিআই, আমি জানি না বর্তমানে আছে কিনা ওই দলের অস্তিত্ব, পিডিসিআই, ওই দলটাই তো ধর্মীয় মৌলবাদের ওপর দাঁড়িয়ে তৈরি হয়েছিল। তাহলে ওই দল, যে দল ধর্মীয় মৌলবাদের ওপর দাঁড়িয়ে তৈরি হয়েছিল এবং মমতা তাকে নিজের দলে সামিল করে নিয়ে গ্রন্থাগার মন্ত্রী করেছিল, তার মানে বুঝতেই হবে বিগত সরকার চেয়েছিল এই ধর্মীয় মৌলবাদ উস্কানি দিয়ে আরও বাড়াতে, যাতে হিন্দু মুসলমানের ভোট ভাগ হলে আখেরে তার লাভ, কারণ সে ক্ষমতায় টিকে থাকবে। আর ছিলও তাই। তো এখন যেই পরিবর্তনের বাংলায় সেই জিনিস আর চলবে না। শিল্পায়ন আসছে, শিল্পায়নের বাংলা, এবং সেখানে শিল্প যখন এত টাকা বিনিয়োগ হচ্ছে, শিল্পপতিরা আসছে, কর্মসংস্থান আসছে, সে জায়গায় হকারেরও প্রয়োজন নেই। সে জায়গায় মৌলবাদের উস্কানি দিয়েও যারা করছে, যে সমস্ত ধর্মগুরুরা উগ্র মৌলবাদের জিগির যারা তুলছে, তাদেরকে কড়া বার্তা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, আবারও দেওয়া হচ্ছে, দেখিয়ে দেওয়া হচ্ছে যে উগ্র মৌলবাদের জন্ম পশ্চিমবঙ্গের বুকে আর নেবে না। শিক্ষা হয়নি তৃণমূলের সিদ্দিকুল্লাহ বা যারা ওনার কথা মতো যাবেন, আমার অনুরোধ তাদেরকে করজোরে, বাংলায় শিল্পায়ন হচ্ছে, বাংলা শান্তি শৃঙ্খলা ফিরেছে, বাংলা মা বোনেদের তাদের নিরাপত্তা সুনিশ্চিত হয়েছে। আপনারা করজোরে আপনাদেরকে আবেদন, দয়া করে এরকম কোনো প্রভোগেশনে পা দেবেন না। অন্যরাও যাতে না দেয় সেটাও চেষ্টা করবেন, সেটাও সচেষ্ট হবেন। কারণ একটাই কথা, আমরা পশ্চিমবঙ্গ যে 15 বছরে যে প্রায় 30 বছর, মানে 50 বছরের সমান পিছিয়ে গেছে, এই পরিবর্তনের বাংলাতে সেটাকে রিকভার করতে ক্ষমতায় যে বিপুল জনাদেশে, আপনাদের জনগণের জনাদেশে এই সরকার ক্ষমতায় এসছে, এবং ক্ষমতায় আসার পর এই যে শিল্পায়ন হয়েছে, আপনাদের যে শিল্পায়ন, আপনারা জানেন কি না জানি না, অলরেডি রাজ্যে 28,000 কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে। তার মধ্যে লাক্স ইন্ডাস্ট্রি ডানকুনিতে 600 কোটি টাকা অলরেডি ডান। আজকে এই তারিখে যখন আপনাদের সামনে আমি আছি, তখন শ্যাম স্টিল বাঁকুড়া মেজিয়ায় 15,000 কোটি টাকার সম্প্রসারণ একটা ইউনিট হয়েছে, যেটা শ্যাম স্টিলের, যেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বাঁকুড়াতে উদ্বোধন করছে। আছে ফিউশন সিএক্স 100 কোটি টাকার আইটি ও আইটিএস ক্যাম্প,
লরেন্সন অ্যান্ড টুকরো যেটা 4,500 কোটি টাকার প্রস্তাবিত এআই ডেটা সেন্টার, যেটা ভারতের বুকে পশ্চিমবঙ্গে প্রথম। আর বাজার সেন্টস অ্যান্ড পিয়ারলেস 1,600 কোটি টাকার আবাসন প্রকল্প। আইটিসি লিমিটেড উৎপাদন ও ব্যবসা সম্প্রসারণে 23 কোটি টাকা 2,300 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব যেটা হয়েছে। যেটা আছে দুগ্ধ পরিকাঠামো প্রক্রিয়াকরণ শক্তিশালী করতে 600 কোটি টাকা 650 কোটি টাকা, যেটা কিনা আগামী কয়েকদিনের মধ্যে উদ্বোধন হবে। 17 কি 18 তারিখে আমাদের ভারতের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহ নিজে উনি আসবেন উদ্বোধন করতে। এসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচারে কলকাতার ডক সিস্টেমে 832.25 কোটি টাকার বিনিয়োগ, প্লাস আপনার মিৎসুবিশিতে আপনার দুর্গাপুর বা পানাগড়ে প্রস্তাবিত সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন ইউনিট, আদানি গ্রুপের প্রস্তাবিত গভীর সমুদ্র, পাশাপাশি 250 কোটি টাকার আদানি আরোগ্য মন্দির এবং সুপার স্পেশালিটি হসপিটাল ও মেডিকেল কলেজ। এই হচ্ছে আমাদের যে সরকার এসছে আপনাদের জনাদেশে, আমাদের জনাদেশে এই সরকারের 3 মাসের শিল্পায়নের কর্মসূচি বা কাজ। কিছুটা হয়েছে, বাকিটাও হচ্ছে, আজকেও হচ্ছে। তো এই জিনিসগুলো শিল্পায়নের বাংলায় যেখানে 1001 মানুষের বেকারত্বের জ্বালা ছিল, সেই বেকারত্ব মিটছে। আপনারা শিল্পায়নে সামিল হন না, সরকারের গঠনমূলক সমালোচনা করুন না। বিরোধী হয়ে আছেন সেখানে গঠনমূলক সমালোচনা করুন। আমাদের সরকারের তরফ থেকে তো কখনো বলা হয়নি, মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেননি যে লিউকোপ্লাস লাগিয়ে রাখুন 10 বছর, এরকমটা তো বলেননি। আপনারা বিনিয়োগে আপনারা কীভাবে আরও বাংলাকে উন্নত করা যায় সেই প্রস্তাব বিধানসভার হাউসে দিন, না করে এইসব উগ্র মৌলবাদের জিগির তুলে মানে সমাজটাকে, রাজ্যটাকে কলুষিত করার চেষ্টা করছেন। এই জিনিস সাধারণ মানুষ ভালোভাবে নেবেন না, এবং যারা এই সঙ্গে সামিল হচ্ছে তাদেরকেও অনুরোধ যে এটা করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না। বিগত দুটো সরকার, বাম সরকার, দেখুন, মসজিদ সরাইনি হয়তো তাদের ভোট ব্যাংকে আঘাত পড়বে সেটা ভেবে হয়তো সরাইনি, বা কোনো হয়তো তারা মনে করেছিল যে তারা যে কথা বলেন সেকুলারিজম। আজকে সবথেকে বড় কথা বলুন তো, 2011 পূর্ববর্তী সময় যে সরকার ছিল তার আমলে সবথেকে বেশি ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে এই ইউনিয়নবাজির জন্য। উষা বন্ধ, ম্যানুফ্যাকচারিং হচ্ছে বাইরে, যেটা নাকতলার সামনে। যাদবপুরের 3টে ফ্যাক্টরি, সুলেখা, অন্নপূর্ণা, কৃষ্ণা গ্লাস বন্ধ হয়েছে কাদের জন্য? সেগুলোকে খোলার প্রয়াস হয়েছে। বর্তমান সরকার এসে বরানগরে 2টো জুট মিল খোলা হয়েছে, ব্যারাকপুরে একাধিক জুট মিল খোলা হয়েছে বা খোলা হবেও পরবর্তীতে। তো এই জিনিসগুলো, পুরনো যে দোতলা বাস যেটা বন্ধ হয়ে গেছিলো সেটা ফেরানোর প্রয়াস হচ্ছে বর্তমান সরকারের আমলে। হুটখোলা বাস মাননীয় পরিবহন মন্ত্রী অর্জুন সিং সে কথা অলরেডি ঘোষণা করে দিয়েছেন। এগুলো কলকাতার যে আভিজাত্য, বাঙালির যে বাঙালি আনা, সেটাকে ফিরিয়ে আনা এবং আপডেট করে ফিরিয়ে আনা, এই প্রয়াসটা হচ্ছে সরকারের তরফ থেকে। আপনারা বিরোধী আছেন, আপনারা কৌশলগতভাবে, নীতিগতভাবে বিরোধিতা করুন, কীভাবে আরও ভালোভাবে করা যায় সেটা না করে আপনারা যদি এরকম মৌলবাদের জিগির তোলেন, হিন্দু মুসলমানের ভেদাভেদ করার চেষ্টা করেন, তাহলে সরকার পক্ষের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকার আমার মনে হয় ছেড়ে কথা বলার জায়গায় নেই। এবং দুর্বল মুখ্যমন্ত্রী নয়, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় অলরেডি ডিক্লেয়ার করেছে বিধানসভার অভ্যন্তরে, এবং রেজিনগরে গিয়ে হুমায়ুন কবির এর বক্তব্যের পরিপ্রেক্ষিতেও তিনি ডিক্লেয়ার করেছিলেন। উনি কাজেও বুঝিয়ে দিয়েছেন। তবে এটা ভাববেন না সরকার, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তর দুর্বল। 2011 থেকে 2025-এর প্রশাসন কিন্তু 2026-এ নেই। কাজে ভুলে যাবেন না যেটা করছেন সেটা বেআইনি যদি হয়, এবং বেআইনি কোনো রকম পথ যদি আপনারা অবলম্বন করেন, উগ্র মৌলবাদের জন্ম দেওয়ার চেষ্টা করেন, সেটা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে এই পরিবর্তনের বাংলা। তদন্তে নতুন মোড়, সিবিআই এর চার্জশিটে কারণ যখন সিবিআইয়ের চার্জশিটে তারা ইনভেস্টিগেট করে উঠে, মানে সিবিআইয়ের চার্জশিটে যখন এই ঘটনা উঠে এসছে, তাহলে ঘটনার সত্যতা অবশ্যই আছে বই কি। পরবর্তীতে যখন এই তদন্ত গতি পেয়ে এবং যখন বিচারের আওতায় যারা দোষীরা আসবেন, তখন সেটা ধীরে ধীরে প্রমাণিত হবে আসল সত্যটা কি। এখন যেহেতু এটা নিয়ে তদন্ত চলছে, একটা ইনভেস্টিগেশন এজেন্সি যখন তদন্ত করছে, তো সেটা নিয়ে বিশেষ কোনো মন্তব্য না করাই ভালো। তবে যখন চার্জশিটে নাম উঠে আসছে বা চার্জশিটে যখন এই কথা উঠে আসছে, নিশ্চয়ই সেই ঘটনার সত্যতা আছে বলে এই ঘটনার চার্জশিটে উল্লেখ হয়। মুর্শিদাবাদে এটা তো খুব স্বাভাবিক, কারণ এর জন্যই তো এসআইআরের দরকার ছিল, এবং এসআইআরটা তো হয়েছে এর কারণে। এই সমস্ত যারা ঘুষপেক, যারা সীমান্তবর্তী এরিয়া দিয়ে পাস করেছে, বেআইনি পথে অনুপ্রবেশ করেছে, তাদের টাকার বিনিময়ে আইডি, ভোটার আইডি বা আধার কার্ড, যেটা আমাদের কাছে জন্মসূত্রে আমরা পেয়েছি, তারা অনুপ্রবেশ করে সেটা পেয়েছে নিয়ম বহির্ভূত উপায়। গত সরকারের আমলে একাধিক জায়গায় হয়েছে। আপনারা ভোটের সময় অনেক জায়গায় দেখেছেন যখন একাধিক জেলায় রেড হয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদ, মানে আপনার বর্ডার সংলগ্ন এলাকা, যেটা আপনার উত্তর 24 পরগনা মুর্শিদাবাদ আর দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার যে বর্ডার এরিয়াটা আছে ভারত বাংলাদেশের, ওই সীমান্তবর্তী এরিয়া একাধিক দালাল চক্র অ্যাক্টিভেট, এবং তার সাথে সেই সময় লোকাল যারা পুলিশ ছিলেন তাদের প্রশাসনের একাংশের মদতেই তারা ভেতরে এসছেন, এবং যে সমস্ত ডকুমেন্ট হয়েছে সেটাও প্রশাসনের একাংশের মদতে ধীরে ধীরে আইডেন্টিফাইড হচ্ছে, ধীরে ধীরে চিহ্নিত হচ্ছে, ধীরে ধীরে তাদেরকে বিচার প্রক্রিয়ার মধ্যে আনা হচ্ছে, এবং ধীরে ধীরে তাদেরকে তাদের যে গন্তব্যস্থল সেই জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাটা এই সরকারের তরফ থেকে খুব সুকৌশলে করা হচ্ছে। মাদ্রাসায় চলতো জঙ্গি প্রশিক্ষণ, সেটা যদি হয়
সেটা তো তদন্ত সাপেক্ষ, এবং তদন্ত সাপেক্ষর ভিত্তিতে সেটা হবে যে ওখানে জঙ্গি প্রশিক্ষণ চলতো না কি চলতো, সেটা সেই সময় তখন তদন্তে যখন বিষয়টা যখন আপনার পুলিশের নজরে এসছে এবং তদন্তের আওতায় যখন এসছে, তো পুলিশের মতো করে তদন্ত করছে, এবং সেখানে যদি কোনো জঙ্গি যোগ পায়, যারা এটা ঘটিয়েছে তারা যদি ভারতের মধ্যে থাকে, তাহলে নিশ্চয়ই সেখানে তাদের বিচার হবে, তাদের আইনের আওতায় এনে তাদেরকে সাজা দেওয়ার কাজটা অবশ্যই করা হবে। তো তার মানে এই নয় একটা দেখে সবটা বিচার করা যেমন যায় না, আবার সেরকমই সবটা দেখে আবার একটা বিচার করা যায় না। এটাই হচ্ছে কথা। কিছু মাদ্রাসা ভালো আছে, ওখান থেকে অনেক স্বনামধন্য লোক তারা বেরিয়েছেন বিগত দিনে, অনেক আইএএস আইপিএস যারা মুসলিম কমিউনিটিতে বিলং করেন। হুমায়ুন কবিরের মতো আইপিএস অফিসার যিনি মুসলিম কমিউনিটি বিলং করেন, উনিও কোনো না কোনো সময় কোনো মাদ্রাসায় পড়েছিলেন। তার মানে সেইটা নয় যে সব মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেয়, কিন্তু আবার যে সব মাদ্রাসায় যে ভালো সেটারও সার্টিফিকেট দেওয়া যাচ্ছে না। যে ছড়িয়ে ভুড়ি ভুড়ি খারিজি মাদ্রাসা জেহাদি। দেখুন, তৃণমূলের তো প্রচ্ছন্ন মানে পরোক্ষ এবং প্রত্যক্ষ মদত অবশ্যই আছে। তার প্রোডাক্ট, তৃণমূলের প্রোডাক্টই তো এই সিদ্দিকুল্লাহ, তৃণমূলের প্রোডাক্টই তো এই হুমায়ুন কবির। এগুলো কথা বামের। এখন ব্যাপারটা কি, বামেরা কেন জানি না একটু সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি একটু দুর্বল কোনো কারণে হয়তো। যেখানে বারুইপুরের ঘটনাটা এত তারা প্রতিবাদ করলো, অথচ বানপুরে যখন ঘটনা ঘটেছিল 2009 না 2001 না 2002 না 2010 এরকম কিছু সময়, বানপুরে কিন্তু কোনো প্রতিবাদ নেই। কামদুনিতে যখন ঘটনাটা ঘটে স্বল্প প্রতিবাদ হলো, কারণ যেহেতু ধর্ষিতা একটা অন্য কমিউনিটি মানে সেম কমিউনিটি থেকে বিলং করে, এরা কমিউনিটি দেখে এদের প্রতিবাদের ভাষা গর্জে ওঠে। এরা প্যালেস্টাইনের পতাকা নিয়ে রাস্তায় হাঁটে, অথচ এরা যখন বাংলাদেশে যখন মহাপ্রভু যখন বিনা বিচারে জেল খাটে, তখন তাদের প্রতিবাদের ভাষা বা প্রতিবাদের হাতে লাল পতাকাটা ওঠে না। তো বাম ফ্রন্টের নীতিটা ভালো, কিন্তু বাম ফ্রন্টের মাথায় যারা বসে আছেন কিছু কতিপয় লোক, বিশেষ করে সিপিআইএমে, আমার মনে হয় তাদেরকে চেঞ্জ করা দরকার আছে। না হলে অলরেডি একটা লোকাল ক্লাবের জায়গায় চলে এসছে সিপিআইএম সহ বামফ্রন্ট, পরের দিনে অস্তিত্বটা থাকবে না। আমার মনে হয় নেতৃত্বে চেঞ্জ আনাটা বামফ্রন্টে খুব প্রয়োজন আছে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।